সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেল থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে পঞ্চম অধ্যায় বুঝে পড়ে লিখতে শিখি, চতুর্থ পরিচ্ছেদ, আর পৃষ্ঠা হচ্ছে 95 থেকে 103। এই জায়গা থেকে আজকে আমরা শুরু করব। তো চতুর্থ পরিচ্ছেদে হচ্ছে বিশ্লেষণমূলক লেখা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্লেষণমূলক লেখায় কোনো বস্তু, বিষয় বা ঘটনার যে বিবরণ থাকে, আর তথ্যমূলক লেখায় কোনো বিষয়ের তথ্য উপস্থাপন করা হয়। অন্যদিকে বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যেসব রচনায়, তাকে আমরা বিশ্লেষণমূলক লেখা বলতে পারি। তো নিচে একটি বিশ্লেষণমূলক লেখা দেওয়া হলো। এটি হচ্ছে আনিসুজ্জামান স্যারের লেখা। আনিসুজ্জামান 1937 সালে জন্মগ্রহণ করেন, 2020 সালে মারা যান। তার লেখা বইয়ের মধ্যে মুসলিম মানস ও বাংলা সাহিত্য, স্বরূপের সন্ধানে, বিপুলা পৃথিবী ইত্যাদি উল্লেখযোগ্য। তো এখন আমরা একটু এক নজরে দেখে নিব যে আনিসুজ্জামান স্যারের ছবিটা, বাম দিকে একটা ছবি এবং ডান দিকে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। তারপর একটু দেখে নেব নিচে, এই যে বাম সাইডে নিচে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন যে স্যার, যে আনিসুজ্জামান। এবং আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি আনিসুজ্জামান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কাছ থেকে পদ্মভূষণ পদক গ্রহণ করছেন। তারপর যে মুসলিম মানস ও বাংলা সাহিত্যে যে লেখা আনিসুজ্জামান স্যারের, যে 1757 থেকে 1918। তারপর হচ্ছে আরেকটা আনিসুজ্জামান স্যারের লেখা হচ্ছে স্বরূপের সন্ধানে। আরেকটা বই দেখতে পাচ্ছি আমরা, বিপুলা পৃথিবী। এখন একটু দেখে নেব এক নজরে আরো কিছু তথ্য। যে আনিসুজ্জামান ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের এমেরিটাস অধ্যাপক ছিলেন। তিনি ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান ও 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এই তথ্যটা হচ্ছে উইকিপিডিয়া থেকে নেয়া। তো জন্ম হচ্ছে 18 ফেব্রুয়ারি 1937, কলকাতা, ভারত। মারা গেছেন 14 মে 2020, সম্মিলিত সামরিক হাসপাতাল, সিএমএইচ, ঢাকা। তারপর হচ্ছে বই আমার 71 পুরস্কার, কি কি পুরস্কার পেয়েছেন আমরা একটু দেখে নিব এখন। পদ্মভূষণ, সাহিত্যে স্বাধীনতা পুরস্কার, শিক্ষায় 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, গবেষণা। তো তার পড়াশোনা শিক্ষা জীবন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে হচ্ছে পূর্ণ তালিকায় যে একটু আগে যে এগুলো দেখেছি আমরা। আর পেশা হচ্ছে তিনি একজন লেখক, সাহিত্যিক এবং শিক্ষাবিদ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল হচ্ছে আমাদের যে প্রথম স্লাইডে একটা গ্লান্স। তারপর হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। যে লেখা আছে, কতকাল ধরে লিখেছেন হচ্ছে স্যার যে আনিসুজ্জামান। বাংলাদেশ ইতিহাসে প্রায় 2500 বছর ইতিহাস, হয়তো আরো বেশি সময়ে। এই ইতিহাসে সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। আলো আধারে খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে। ইতিহাস বলতে শুধু রাজাদের কথা বোঝায় সব মানুষদের কথা। এককালে এদেশে রাজারা ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি। লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করতো, চাষ করতো, ঘর বাঁধতো, দেশ চালাতো। তো এখানে আমরা অনেকগুলো ছবি, মূল্যবান ছবি, বাংলার যে ইতিহাসে ঐতিহ্য যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা। চলে যাও পরবর্তী স্লাইডে। তারপর 2300 বছর আগে রাজা এলেন এদেশে, সেই সঙ্গে মন্ত্রী এলেন, সামন্ত মহাসামন্তের দল এলেন। কত লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়ম কানুন দেখা দিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা কঠিন শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লোক লস্কর। লোক লস্কর অর্থ হচ্ছে, আমরা এই যে যদি সহজভাবে যদি দেখাই তাহলে এই ধরনের ছবি, যে একদম সশস্ত্র, যেটা লোক লস্কর অর্থ হচ্ছে সশস্ত্র লোক ও তাদের সহযোগী। তোমাদের টেক্সট বই দেওয়া আছে এই যে শব্দার্থটা। তারপর যদি আমি পড়ি লাইনে, এক কথায় তখন কারো গর্দান যেত। গর্দান মানে হচ্ছে মাথা কাটা, শাস্তি হিসেবে যে মাথা কেটে দেয়া হয়তো, সেটাকে আমরা বলছি গর্দান যাওয়া। তারপর হচ্ছে কেউ বড় লোক হয়ে যেত কারো খুশির বদলতে। তখন থেকে ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল, আর প্রজারা রয়ে গেল পিছনে পড়ে। তবে এদের কথা কিছু জানা যায়, পরিচয় পাওয়া যায় এদের জীবনযাত্রায়। তো এই যে রাজা প্রজাদের ছবি আমরা কিছু দেখবো আগেকার দিনে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক আগের যে ছবিগুলা। তারপর আমরা এখান থেকে শুরু করি যে রিডিং পার্টটা। 1000 বছর আগে সব পুরুষই পরতো ধুতি, সব মেয়েরা শাড়ি। তো ধুতি আমরা অনেকে চিনি, অনেকে চিনি না। আমরা একটু ছবিটা যদি দেখাই, এই যে পুরুষের যে পোশাকের মধ্যে অন্যতম হচ্ছে একটা ধুতি। আগেকার দিনে এই ধুতিটা পরতো। তারপর মেয়েরা পরতো হচ্ছে শাড়ি।
শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরতো, মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করতো। এখনকার মতো তখনও মেয়েরা আঁচল টেনে ঘুমটা দিত, শুধু ওড়নাওয়ালিরা ঘুমটা দিত ওড়না টেনে, তবে ধুতি আর শাড়ি দুই হতো বহরে ছোট। তাতে নানা রকম নকশাও কাটা হতো। মখমলের কাপড় পরতো শুধু মেয়েরা। তো আমরা একটু মখমলের কাপড়টা দেখে নিই। এই যে খুব নরম মোলায়েম, এটাকে আমরা বলছি হচ্ছে মকলমের কাপড়। তারপর হচ্ছে নানা রকম সূক্ষ্ম পাটের সুতোর কাপড়ে চল ছিল। জুতো পরতে পেত না সাধারণ লোক, শুধু যোদ্ধা বা পাহারা দ্বারা জুতো ব্যবহার করতো। সাধারণ পরতো কাঠের খড়ম। তা কাঠের খড়ম আমরা একটু ছবিটা দেখে নেব। এই যে জুতা, এই যে কাঠ দিয়ে গাছ দিয়ে তৈরি যে জুতাটা, এটাকে আমরা বলছি কাঠের খড়ম। তারপর হচ্ছে ছাটা লাঠির ব্যবহারও ছিল। সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির। চুলের বাহারি ছিল দেখবার মতো, বাবরি রাখতো ছেলেরা। তো ছেলেদের চুল হচ্ছে এই ধরনের ছিল, এই যে লম্বা লম্বা করে, এটাকে আমরা বলছি বাবরি কাটিং আর কি। এখনকার ছেলেরা অনেকেই কাটে এই কাটিং। তারপর বলা আছে, না হয় মাথার উপরে চুরু করে বাঁধতো চুল। এখন মেয়েরা যেমন ফিটে বাঁধে চুলে, তখন শৌখিন পুরুষেরা অনেকটা তেমনি করে কোকড়া চুল কপালের উপর বেঁধে রাখতো। মেয়েরা নিচু করে খোপা বাঁধতো, নয়তো উঁচু করে বাঁধতো ঘোড়া চুল। কপালে টিপ দিতে, পায়ে আলতা, চোখে কাজল আর খোপায় ফুল। নানা রকম প্রসাধনী ব্যবহার করতো তার। তারপর যদি আমরা এই স্লাইডে যদি রিডিং পার্টটা যদি আসি, মেয়েরা তো বলতে ছেলেরাও সেই যুগে অলংকার ব্যবহার করত। সোনার অলংকার পরতে পেত শুধু ধনী লোকেরা। তাদের বাড়ির ছেলেরাও সুবর্ণ কুণ্ডল পরত। সুবর্ণ কুণ্ডল একটা কঠিন শব্দ, যেটার অর্থ হচ্ছে এই যে আমরা পুরুষের যে কানের যে সোনার দুলটাকে আমরা বলছি যে সুবর্ণ কুণ্ডলত্ব হচ্ছে সোনার দুল। তারপর হচ্ছে মেয়েরা কানে দিত সোনার যে তারঙ্গ। তারঙ্গ শব্দের অর্থটা একটু দেখে নিই, তার আগে একটু ছবি যদি দেখি। এই যে কানে পরা, মেয়েদের যে কানের পরা যে অলংকারকে আমরা বলছি হচ্ছে সোনার তারঙ্গ। তারপর হচ্ছে হাতে, বাহুতে, গলায়, মাথায় সর্বত্র সোনা মুক্তা শোভা পেত হচ্ছে তাদের মেয়েদের। সাধারণ পরিবারের মেয়েরা হাতে পরতো শাখা, কানে কচি, কলা পাতা মাকড়ি, আর হচ্ছে গলায় ফুলের মালা। ভাত বাঙালি বহুকালে প্রিয় খাদ্য, সরু সাদা চালের। আচ্ছা, শাখাটা একটু আমরা দেখিনি। এখানে উপরে লেখা আছে মেয়েরা হাতে পরতো শাখা। শাখার ছবিটা একটু এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এটাকে আমরা বলছি হচ্ছে মেয়েদের শাখা। হ্যাঁ, সাধারণত এই শাখাগুলো আমরা দেখতে পাই হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে তখন মেয়েরা কি করতো, এই শাখাগুলো পরতো আর কি। তারপর হচ্ছে ভাত বাঙালি বহুকালের প্রিয় খাদ্য, সরু সাদা চালে গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হয়েছে তা এই কলার পাতায় গরম ভাত। হ্যাঁ, কলা পাতায় গরম ভাত কিভাবে খেতে আমরা ছবিটা একটু যদি দেখে নিই। এই যে নিচে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই যে কলা পাতার উপরে যে গরম ভাত। হ্যাঁ, তারপর হচ্ছে লেখা আছে গাওয়া ঘি। এই যে এটা হচ্ছে গাওয়া ঘি ছবি। তারপর হচ্ছে নালিতা শাক, তো নালিটা শাকটাও আমরা এই যে দেখে নিই। তারপর হচ্ছে মৌরালা মাছ। হ্যাঁ, তোমরা কি মৌরালা মাছ আশা করি অনেকে দেখে থেকেছে, এটাকে আমরা বলছি হচ্ছে মৌরালা মাছ। আর খানিকটা দুধ। তারপর হচ্ছে লাউ, বেগুন ইত্যাদি তরকারি প্রচুর খেতে সেকালে বাঙালিরা, কিন্তু ডাল কখনো বোধহয় খেতে শুরু করেনি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডাল খাওয়া শুরু হয় বাংলার যে এই দেশে অনেক পরে, প্রথম থেকে কিন্তু ডালের যে খাওয়াটা ছিল না। তারপর হচ্ছে মাছ তো প্রিয় বস্তু ছিল, বিশেষ করে ইলিশ মাছ। শুটকি চল সেকালের ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। ছাগ মাংস সবাই খেত। ছাগ মাংস বলতে ছাগলের মাংস। হ্যাঁ, হরিণের মাংস বিয়ে বাড়িতে বা এরকম উৎসবে সাধারণত দেখা যেত। পাখির মাংস তাই, ক্ষীর, দই, পায়েস, ছানা এসব ছিল হচ্ছে বাঙালির নিত্য প্রিয়। আম, কাঁঠাল, তাল, নারিকেল ছিল প্রিয় ফল। আর খুব চল ছিল খাজা, মোয়া, নাড়ু, পিঠাপুলি, বাতাসা, কদমা এসবে। এগুলো হচ্ছে বাংলার খুব ঐতিহ্যবাহী যে পিঠে। তারপর লেখা আছে মশলা দেওয়া পানও খেতে সকলে ভালোবাসতো। হ্যাঁ, তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই যে কঠিন শব্দগুলো ছবির মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি আমি, আর বুঝতে পারছো আশা করি। তারপর হচ্ছে পরবর্তী যে স্লাইডে, সেটা হচ্ছে সাধারণ লোকের মাটির পাত্রেই রান্না বান্না করতো। জ্বালা, হাঁড়ি, তেলানি এগুলো হচ্ছে মাটির পাত্র। হ্যাঁ, সচরাচর এসব পাত্রে ব্যবহার করা হতো। সেকালে পুরুষরা ছিল শিকার প্রিয়, কুস্তি খেলারও চল ছিল বেশ। মেয়েরা সাঁতার দিত, বাগান করতে ভালোবাসতো। মেয়েরা খেলতো করির খেলা। তো করির খেলাটা একটু আমরা দেখে নেব। এই যে দুইটা মেয়ে বসে সুন্দর করে যে করির খেলা খেলছে, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ছেলেরা খেলতে হচ্ছে দাবা আর পাশা। ধনী লোকেরা ঘোড়া আর হাতির খেলা দেখতো। যাদের সে ক্ষমতা ছিল না, তারা ভেড়া লড়াই ও মোরগ মুরগি লড়াই বাদিয়ে দিত। তো এখনো আমরা গ্রাম অঞ্চলে মোরগ মুরগি যে লড়াইটা এখানে যে ছবিতে দেখতে পাচ্ছি,
খুব মজার একটা জনপ্রিয় খেলা এটা। তারপর হচ্ছে নাচ গানের বেশ প্রসার ছিল, বীণা বাঁশি। তো বীণাটা একটু আমরা দেখে নেব। এইটাকে আমরা বলছি হচ্ছে বীণা। খুব সুন্দর একটা সুর উঠে এখানে, বাজনা। তারপর হচ্ছে বাঁশি, কারা, ছোট ডুমরু। ছোট ডুমরুটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে এই ধরনের ছোট ডুমরু ব্যবহার হতো। তারপর হচ্ছে ঢাক। ঢাক মানে হচ্ছে ঢোল, আমরা সবাই জানি। এসব বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল। যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা, হাতের পিঠে ও ঘোড়ার গাড়িতে চড়ত শুধু অবস্থাপন্ন লোকেরা। গরুর গাড়ি সাধারণ লোকে ব্যবহার করতো, তবে সব সময় নয়, বিশেষ উপলক্ষে মেয়েরা ঢুলিতে চড়তো। পালকির ব্যবহারও ছিল। তো আমরা একটু পালকিটা একটু দেখে নেব। পালকিটা ঠিক এই যে শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা ছবি যেখানে হচ্ছে যখন বিয়ে হয় তখন কনে অথবা বিয়ের বউকে এভাবে পালকিতে চড়ে নিয়ে যাওয়া হয়। তারপর লেখা আছে ধনী লোকদের পালকি হতো খুব সাজানো গোছানো, রাজবাড়িতে হাতির দাঁতের পালকিও থাকতো। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। বেশিরভাগ লোকে থাকতো কাঠখড়, মাটি, বাঁশের বাড়িতে। ধনী লোকেরা শুধু ইট কাঠের বাড়ি করত। উপরে বর্ণনা দিতে গিয়ে বারবার বলতে হয়েছে সকলে একরকম ছিল না, কেননা সেই পুরনো কাল আর নেই যখন সবাই মিলে মিশে কাজ করতো। রাজা এসে গেছেন সমাজে, তাই কেউ প্রভু, কেউ ভৃত্য, কেউ প্রভুর প্রভু, কেউ দাসের দাস। দুজন প্রাচীন সংস্কৃত কবি রচনায় তাই এমন দুটি ছবি পাওয়া যায়। সে দুটো ছবি যে একই দেশে সে কথা মনে হয় না। একজন দিয়েছেন মেয়েদের বর্ণনা, কপালে কাজলের টিপ, হাতে চাঁদের কিরণের মতো সাদা পদ্মবৃন্তের বালা। তো এটা একটা কঠিন শব্দ, আমরা একটু দেখে নেব। পদ্মবৃন্তের বালা অর্থ কি? সেটা হচ্ছে পদ্ম ফুলের পোটা বলছি আমরা। তারপর হচ্ছে আরেকটা কঠিন শব্দ দেখতে পাচ্ছি, তাগা। তাগা অর্থ হচ্ছে বাহুতে পরার অলংকার। তারপর হচ্ছে কানে কচিরিটা ফলের দুল, স্নান স্নিগ্ধ। এখানে একটা আরেকটা কঠিন শব্দ দেখতে পাচ্ছি, যেটা অর্থ হচ্ছে দোয়া চুল। তারপর হচ্ছে তিলপল্লব, আরেকটা কঠিন শব্দ আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটার অর্থ হচ্ছে তিল গাছের কচি পাতা। তো এখানে অনেকগুলো কঠিন শব্দের বিশ্লেষণ আমরা শব্দের অর্থ দেখলাম। তারপর হচ্ছে লেখা আছে, আরেকজন এঁকেছেন সংসারের ছবি, নিরানন্দে তার দেহ শীর্ণ। শীর্ণ অর্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রোগা। পরনে ছেঁড়া কাপড়, ক্ষুধায় পেট আর চোখ বসে গেছে শিশুদের, যেন এক মন চালে তার 100 দিন চলে যায়। এখন পরে বর্তিতে যে লেখা আছে, যেটা রাজাদের দল এখন আর নেই, মৌর্য গুপ্ত। তো মৌর্য গুপ্ত এইটা একটা বাংলার একটা শাসন, যে একটা সময় ছিল, সেই সময়কার দিনে ছবিটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, যে মৌর্য গুপ্ত যে শাসনকালের এই ছবিগুলা। তারপর হচ্ছে পাল সেন। হ্যাঁ, তো পাল সেনের যে যুগে এই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে পাঠান মুঘল। তো পাঠান মুঘলের ছবিটা আমরা একটু দেখে নিব। এইটা হচ্ছে আমাদের এই যে পাঠান মুঘলের ছবিটা। তারপর হচ্ছে কোম্পানি রানী, এদের কাল শেষ হয়েছে। এই যে কোম্পানি রানীর যুগের ছবিটা আমরা একটু দেখে নিতে পারি। তারপর হচ্ছে আজকে দুই কবি হয়তো দুই প্রান্তে বসে এমনি করে কবিতা লিখছেন। একজন লিখেছেন হচ্ছে সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা। আরেকজন ছবি আঁকতে নিদারুণ অভাবে, জ্বালাময় দারিদ্রে, অপরিসীম বেদনার। সরু চালে সাদা গরম ভাতে গাওয়া গিয়ে কতকাল ধরে কত মানুষ শুধু তার স্বপ্নেই দেখে আসছে। তারপরে চলে যাব হচ্ছে আমরা এখানে যে তোমাদের টেক্সট বইয়ে যে একটা কাজ আছে, পরে কি বুঝলাম। এখানে শিক্ষার্থী বন্ধুরা যে নমুনা উত্তরগুলো হুবহু আমি তোমাদের টিচার গাইডে দেওয়া আছে সেটা আমি শেয়ার করে দিচ্ছি। তবে সবচাইতে বেশি ভালো হয় তোমরা এখান থেকে হুবহু এটার মতো না লিখে একটু তোমরা তোমাদের মতো করে সাজিয়ে চিন্তা করে লেখার সুযোগটা চেষ্টা করবে। হ্যাঁ, তো প্রশ্নটা হচ্ছে যে এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা। এখানে আমি উত্তরগুলো বেশি গুছরু করবো না। তো এখানে হচ্ছে রচনাটি বাংলা জাতি, ইতিহাস, সমাজ ও সংস্কৃতি নিয়ে লেখা। তারপরে খ নম্বরের প্রশ্ন আছে হচ্ছে এই লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য খুঁজে বের করো। তো এটা হচ্ছে এই যে 1 থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত আছে বিশ্লেষণমূলক যে বাক্যগুলো। তারপর হচ্ছে গ নম্বরে দেয়া আছে হচ্ছে বিবরণমূলক লেখার সাথে এই লেখাটি কি কি মিল বা পার্থক্য আছে। তো এখানে আমি শেয়ার করে দিয়েছি। তারপর হচ্ছে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে তথ্যমূলক লেখার সাথে এই লেখাটি কি কি মিল বা পার্থক্য আছে। তো এখান থেকে তোমরা লিখে নিবে, একটা আইডিয়া পাবে আশা করি। এই লেখার উপর তোমার মতামত দাও। তোমার নিজস্ব যে মতামত সেটা তুমি অবশ্যই লিখবে। হুবহু কিন্তু এটার মধ্যে মানে এই লেখাটার মতো না আর কি। তোমার লেখার মতামত নিজস্ব যে তোমার চিন্তার যে মতামতটা সেটা তুমি অবশ্যই লিখবে। তারপর হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা বলি ও লিখি। হ্যাঁ, তোমাদের যে টেক্সট বইয়ে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে কতকাল ধরে রচনা, লেখক যা বলেছেন তা নিজের ভাষায় লেখো এবং নিজের ভাষায় লেখো।
দুইবার এখানে বলা আছে। নিজের ভাষায় মানে হচ্ছে তোমার নিজের চিন্তা করে যে ভাষাটা সেটা। তো আমি তোমাদের টিচার গাইডে ইতিহাস বলতে এখান থেকে শুরু করে এই যে দারিদ্র্যে এইটুকু পর্যন্ত আমি এখানে শেয়ার করছি। তোমরা কি করবে, এখান থেকে তোমরা তোমাদের মতো করে ভালো করে লাইন বাই লাইন পড়ে নিবে। হ্যাঁ, পড়ে নেওয়ার পরে এটা একটা সামারাইজ করবে তুমি তোমার মতো করে একদম সহজভাবে। তো আমি আরো কয়েকটা স্লাইড এখানে শেয়ার করছি, শুধু এটা না, আমি ইন্টারনেট থেকে আরো অনেক কিছু যে ইনফরমেশন গুলা এই যে কতকাল ধরে এই বিষয়ের উপর যে লেখাটা এখানে লেখা আছে তোমরা দেখতে পারবে। তারপর আরো আছে এখানে এই যে এখানে সাজসজ্জার দিক থেকে বেশ যুগ ছিল, এখান থেকে শুরু করে যে মুরগি লড়াই বাঁধিয়ে দিত, এই মানে এখান থেকে তোমরা অনেকগুলো যে প্যারাগ্রাফ, যে শব্দ, বাক্য, লাইনগুলো এখান থেকে পাবে তোমরা। তারপর হচ্ছে এই যে মানে এখান থেকেও এই যে নাচ গানে বেশ প্রসার ছিল, আর একটা স্লাইড এটা। তারপর যেখান থেকে যে শুধু তার স্বপ্ন দেখে আসছে, এই জিনিসগুলো তোমরা কি করবে, একটা সাদা খাতায় নিয়ে অথবা তোমরা আগে পড়বে, পড়ার পরে তোমাদের যেই সব লাইন যে প্যারাগুলো তোমাদের পছন্দ হয় সেইভাবে তোমরা একটু গুছিয়ে লেখার চেষ্টা করবে। অবশ্যই 1 পৃষ্ঠার বেশি বড় হওয়া উচিত না আর কি। হ্যাঁ, তো এইভাবে নিয়ে তোমরা এই কাজটা আশা করি যে তোমার নিজের ভাষায় চিন্তা করে লেখার একটা সুযোগ পাবে। তারপর হচ্ছে যে কাজটা আছে লেখা নিয়ে মতামত, এটা খুব ইন্টারেস্টিং একটা কাজ। যে তোমাদের বাংলা বইয়ে প্রত্যেকটা অধ্যায়ে এই কাজটা আছে, সেটা হচ্ছে তোমাদের যে বইয়ে যেটা আছে সেটাকে বেস ধরে কোনো একটা লাইন, সেটা এটাকে বেস ধরে তোমার যে মতামত ও জিজ্ঞাসাটা সেটা লেখা। তো আমি যে একটা নমুনা হিসেবে আমি আমার মতো করে একটা শেয়ার করছি, একটা লাইন তোমাদের টেক্সট বই থেকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে নানা রকম সূক্ষ্ম পাটের ও জুতার কাপড় চলছিল। তো আজ থেকে 1000 বছর, মানে মতামত অথবা জিজ্ঞাসাটা হচ্ছে এরকম যে আজ থেকে 1000 বছর পূর্বে তো উন্নত প্রযুক্তি ছিল না, তবে তখন কিভাবে সূক্ষ্ম পাটের ও সূক্ষ্ম কাপড় তৈরি হতো এই বিষয়ে আমার জানার প্রবল আগ্রহ রয়েছে। তো আরেকটা স্টেটমেন্ট আমি যদি লিখি, মেয়েরা তো বলতেই ছেলেরাও সেই যুগে অলংকার ব্যবহার করতো। তো আমার যে নিজস্ব মতামত জিজ্ঞাসাটা হচ্ছে, আজকাল ছেলেরা সাধারণত অলংকার পরে না, পরে খুব কমই পরে আর কি। হ্যাঁ, তাহলে প্রশ্নটা হচ্ছে তাহলে তখন ছেলেরা কেন অলংকার ব্যবহার করতো, এই বিষয়ে মনে কৌতূহল জাগছে। তো আশা করি শিক্ষার্থীর মধ্যে বুঝতে পেরেছো। তোমরা তোমাদের মতো করে টেক্সট বই থেকে যেটা তোমাদের জিজ্ঞাসা মতামত আছে সেটাই তোমরা লিখবা। তারপর লেখা আছে হচ্ছে তথ্য বিশ্লেষণ। তো এখানে হচ্ছে কতকাল ধরে লেখাটি প্রায় পুরো অংশে লেখক এই অঞ্চলে প্রাচীন যুগের সংস্কৃতি পরিচয় দিয়েছেন। নারী ও পুরুষে কোন ধরনের পোশাক অলংকার ব্যবহার করতো, এখানকার মানুষরা কোন ধরনের খাবার খেত, তাদের পছন্দের বিষয় কি ছিল, এগুলো বিবরণ লেখক দিয়েছেন। এই বিবরণ দিতে গিয়ে লেখককে বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ করতে হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে স্যার আনিসুজ্জামান যে লেখা যে বিবরণটা যে কতকাল ধরে এই রচনাটা লিখেছেন, এই লেখাটা লেখার আগে যে ওনাকে অনেক কিছু ডেটা, অনেক কিছু ইনফরমেশন কিন্তু নেওয়া মানে দরকার হয়েছে আর কি। হ্যাঁ, যেটাকে আবার নিজের মতো করে লেখা। তো এই জিনিসগুলো আমরা দেখবো। তো কিভাবে আমরা একটু বইয়ের বাইরের দিকে চলে যাব, যে স্যার আনিসুজ্জামান কিভাবে মানে এই কতকাল ধরে এই বিবরণটা দিতে গিয়ে মানে রচনা আকারে কি কি করা লেগেছে আর কি, কি কি করা প্রয়োজন, এটা আমরা একটু শিখবো। তো আমরা বলছি কিভাবে তথ্য বিশ্লেষণ করা হয়। যদি দেখি, তথ্য বিশ্লেষণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যা বিভিন্ন ধাপে সম্পন্ন হয়। হ্যাঁ, এই প্রক্রিয়াটি বিভিন্ন ধরনের ডেটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ ও ব্যাখ্যা করার মাধ্যমে সম্পন্ন হয়। নিচে তথ্য বিশ্লেষণের প্রধান ধাপগুলি বর্ণনা করা হল। তো আমরা একটু পরবর্তী স্লাইডে দেখবো যে তথ্য বিশ্লেষণের যে ধাপগুলো আছে সেগুলো কি কি। তো প্রথম হচ্ছে সমস্যা সংজ্ঞায়িত করা। হ্যাঁ, এখানে সমস্যা সংজ্ঞায়িত বলতে হচ্ছে তোমাকে আগে ঠিক করতে হবে, ডিফাইন করতে হবে তুমি কোন বিষয়টা নিয়ে, কোন সমস্যাটা নিয়ে লিখতে চাও। হ্যাঁ, তারপর হচ্ছে ডেটা সংগ্রহ করা। তারপর ওই বিষয়টার উপরে তোমাকে কি করতে হবে, বিভিন্ন ধরনের ডেটা গুলা, যে বিভিন্ন সার্ভে, ডাটাবেস, ইন্টারনেট অথবা ইন্টারভিউ অথবা ফোকাল গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তুমি ডাটাগুলো কালেকশন করতে পারবে। তারপরে ধাপটা হচ্ছে আমরা যদি দেখি ডেটা স্ক্রিনিং, অথবা বাংলায় যদি বলা হয় ডাটা পরিষ্কার। কারণ দেখা যাচ্ছে যে তুমি যে চারপাশ থেকে যে ডাটাগুলো নিয়ে এসে তুমি এক জায়গায় করেছো, সেখানে কিন্তু ডাটা অনেক সময় ভুল থাকতে পারে। হ্যাঁ, তো এই ডাটাগুলোকে আমরা ক্লিনিং এর মাধ্যমে আরো একটু মানে পরিষ্কার করা আর কি, সেটা করা প্রয়োজন। তো 4 নম্বর যে স্টেপটা হচ্ছে সেটা ডেটা
প্রক্রিয়াকরণ। এটা কি? পরিষ্কার করা ডেটা প্রক্রিয়ান করা হয়, যা সাধারণত ডেটা রূপান্তর বা একাধিক উৎসের ডেটাকে একত্রিত করা। তারপর হচ্ছে একটা প্রসেসিং করা হয়। হ্যাঁ, তারপরে স্টেজে হচ্ছে 5 নম্বর যেটা দেখতে পাচ্ছি আমরা, ডেটা বিশ্লেষণ। তারপর এই পর্যায়ে এসে আমাদেরকে ডেটা অ্যানালাইসিস করতে হয়। তো এই অ্যানালাইসিস 3টা পদ্ধতি ব্যবহার করা হয়। এটা হচ্ছে বর্ণনামূলক পরিসংখ্যান, প্রেডিক্টিভ মডেলিং আর হচ্ছে মেশিন লার্নিং অ্যালগরিদম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসগুলো তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না। তোমরা যখন আরো উপরে যে শ্রেণীতে উঠবে তখন তোমাদের এই বিষয়গুলো প্রয়োজন হবে। হ্যাঁ, তারপর আমরা একটু দেখে নিব। 6 নম্বর স্টেপটা হচ্ছে আমাদের তথ্য ব্যাখ্যা করা। এটা কি? আবার ডেটা বিশ্লেষণের ফলাফল ব্যাখ্যা করা হয়। এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ আরো গবেষণার জন্য দরকারি তথ্য নির্ধারণ করা হয়। তারপরে স্টেপে আমরা দেখতে পাচ্ছি, তারপর এই পর্যায়ে এসে আমাদের প্রতিবেদনটা কি করতে হয়? প্রস্তুত করতে হয়। হ্যাঁ, সবকিছু ডেটা অ্যানালাইসিস, স্ক্রিনিং সবকিছু হওয়ার পরে একটা পর্যায়ে এসে প্রতিবেদনটা কি করতে হয়? রিপোর্টটা তৈরি করা। তো এখানে হচ্ছে অন্তর্দৃষ্টিগুলি নথিভুক্ত করা হয়, একটি প্রতিবেদন বা উপস্থাপনার মাধ্যমে উপস্থাপন করা হয়। এটি সিদ্ধান্ত গ্রহণকারীর জন্য সহজবোধ্য তথ্য প্রদানের জন্য করা হয়। তারপর এই পর্যায়ে এসে একদম ডিসিশন মেকিং একটা চলে আসে, যে আমি এখন কি করব, এখানে একটা ডিসিশন নিতে হবে এই পর্যায়ে। তখন সবকিছু হয়ে যাওয়ার পরে একটা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন, এই কাজটা করা হয়। তারপর 9 নম্বরে হচ্ছে পর্যালোচনা ও পুনর্মূল্যায়ন। একটা সবকিছু শেষে একটা কি করতে হয়? তোমার একটা রিভিউ করতে হয়। হ্যাঁ, কোনো জায়গায় ঠিকঠাক ভাবে ভুল আছে কিনা এগুলো যে বিশ্লেষণের প্রভাব পর্যালোচনা করে যে প্রয়োজন হলে আবার পুনর্মূল্যায়ন করা হয়। তো এটাকে আমরা বলছি হচ্ছে রিভিউ। শিক্ষার্থী বন্ধুরা, তথ্য বিশ্লেষণে এই প্রক্রিয়া অনুসরণ করে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। তো তথ্য বিশ্লেষণের জন্য যে আমাদের যে কতকাল ধরে যে রচনা আমাদের টেক্সট বইয়ে যে স্যার আনিসুজ্জামান যে লিখেছেন, তো এই স্টেপগুলো যে মেনটেন করে ওয়ান বাই ওয়ান যে স্টেপগুলো, এই কাজগুলো করা হয় আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার এন্ড থেকে খুব ক্ষুদ্রভাবে চেষ্টা করেছি বিষয়টাকে একটু আইডিয়া দেওয়া, কনসেপ্টটা দেওয়া যে কিভাবে তথ্য বিশ্লেষণ করা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে উপাত্ত বিশ্লেষণ। তো আমরা যে তোমাদের টেক্সট বইয়ে যেটা দেয়া আছে উপাত্ত বিশ্লেষণ, এটা আমি তুলে নিয়ে এসেছি এখানে আমার স্লাইডে। ছক বা সারণীতে যেসব সংখ্যার বিষয় থাকে সেগুলোকে বলে উপাত্ত। তো উপাত্ত বলতে কি বুঝি আমরা? ছক বা সারণীতে তো অথবা একটা টেবল অথবা একটা এই ধরনের একটা ছক করা যেসব সংখ্যা রিলেটেড যে জিনিসগুলো বিষয়গুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো? উপাত্ত বলবো। উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তথ্য পাওয়া যায়। নিচের ছকে কিছু উপাত্ত আছে, এই যে আমরা তোমাদের বই থেকে উপাত্ত কিছু এনেছি। এই উপাত্তটা হচ্ছে 1971 সালে যে পাকিস্তান বাহিনী ভয়াবহ অত্যাচারে বিপুল সংখ্যক মানুষ সীমান্ত অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রদেশে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়া মানুষকে কি বলে? শরণার্থী বলে। এই জিনিসটা তোমরা একটু নোট নিয়ে রাখবে শিক্ষার্থী বন্ধুরা। তাদের জন্য বহু সংখ্যক আশ্রয় কেন্দ্রের নির্মাণ করা হয়েছিল। এই ছকে উপাত্ত হিসেবে আশ্রয় কেন্দ্র ও শরণার্থীর সংখ্যা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, তারপরে যে কাজটা একটা স্যাম্পল হিসেবে দেয়া আছে, উপরে উপাত্তের উপর ভিত্তি করে বিশ্লেষণমূলক বাক্য রচনা করা যায়। তো এই যে ছকের যে উপাত্তটা আছে, ডেটাটা আছে আমাদের, এটাকে বেস ধরে আমরা কিন্তু এখান থেকে অনেক সুন্দর সুন্দর বাক্য লেখা কিন্তু লিখতে পারি। যেমন এখানে একটা লেখা আছে যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী ক্যাম্প ছিল। আবার আরেকটা বাক্য লেখা আছে উত্তরপ্রদেশে 10,000-এর কিছু বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমরাও এই যে আমি যদি আবার যদি এই ডেটা থেকে দেখে যদি এইভাবে যদি একটা যে তৈরি করি, যে এই কলামটা হচ্ছে ভারতের যে বিভিন্ন প্রদেশ, কয়টা প্রদেশ? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো আমরা লিখতে পারি এই যে 1971 সালে যে পাকিস্তানি বাহিনীর সাথে বাংলাদেশের যুদ্ধের সময় অনেক শরণার্থী বাংলাদেশ থেকে যে ভারতে যে 7টি যে প্রদেশে যে আশ্রয় নিয়েছিল, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি এখান থেকে। তারপর আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল হচ্ছে এই যে 1 2 3 4 5 6 7টি। তো এইভাবেও বাক্য লিখতে পারি। তাহলে আবার এভাবে লিখতে পারি যে আশ্রয় নেওয়া যে শরণার্থীদের মধ্যে সবচাইতে যে আমি যদি বলি পশ্চিমবঙ্গে শরণার্থীর সংখ্যা ছিল হচ্ছে এতজন। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তুমি দেখবা মানে এদিক ওদিক উপরে নিচে বাম ডানে করে লিখে বড় ধরনের একটা তুমি কি একটা প্যাসেজ অথবা একটা প্যারা লিখে ফেলতে পারবে। হ্যাঁ, তো উপাত্ত থেকে আমরা যদি বলি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই উপাত্ত থেকে আমরা বাক্য রচনা করব। বাক্য রচনা থেকে আমরা কি করব? অনুচ্ছেদ লেখা, তোমাদের যে টেক্সট বইয়ে নির্দেশনা অনুযায়ী। হ্যাঁ,
তা আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখন কাজটা হচ্ছে এই ডেটাকে অথবা এই উপাত্তকে ধরে আমরা কি করব, নিজের মতো করে বাক্য রচনা করব, যেটা বইয়ে 2টা স্যাম্পল হিসেবে দেওয়া আছে। তারপর হচ্ছে অনেকগুলো প্রায় মোটামুটি যে বাক্য তৈরি হয়ে যাওয়ার পরে এই বাক্যগুলো নিয়ে আরেকটা আমরা কি করব, অনুচ্ছেদ লিখবো। হ্যাঁ, তো এখানে তোমাদের যে টিচার গাইডে যে তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য 1 থেকে 10টা যে স্যাম্পল হিসেবে বাক্য রচনা দেওয়া আছে। তো তোমরা আশা করি অবশ্যই হুবহু এটার মতো করে লিখবে না। একটু আগে আমি যেভাবে যে চেষ্টা করেছি যে বাক্য তৈরি করা, তুমি তোমার মতো করে চেষ্টা করবে এটার সাথে যেন না মিলে আর কি। হ্যাঁ, তাহলে তোমার ভিন্নতা আসবে, বৈচিত্র্যটা আসবে, তোমার চিন্তার জায়গাটা গুরুত্ব পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পয়েন্টটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তারপর হচ্ছে সর্বশেষে হচ্ছে একটা স্যাম্পল হিসেবে ওই বাক্য রচনা থেকে একটা অনুচ্ছেদ হিসেবে আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা যেটা তৈরি করবে এটার সাথে অবশ্যই তোমাদের মিলবে না। হ্যাঁ, এটা একটা স্যাম্পল হিসেবে দেয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি একটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে মোটামুটি চিন্তার জায়গায় একটা তৈরি করা, যে আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলায় যেন মুখস্থ বিদ্যা যেন না হয়। হ্যাঁ, তো একদম খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করে এই রিডিং পড়া থেকে শুরু করে এইভাবে আমি তোমাদেরকে তুলে মানে বিভিন্ন উদাহরণ ছবির মাধ্যমে আমি চেষ্টা করেছি আমার এই লেসনটা যে ডেলিভারি দেওয়া। আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্টসে লিখে জানাবে। তো আজকে আমরা এখানে শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।